সুপ্রভাত। আজকে রোববার, আগস্ট মাসের 25 তারিখ, সময় হচ্ছে 6:55। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে গোবরডাঙ্গা। আমি এখন শিয়ালদা বনগাঁ লোকাল ধরবো বিধাননগর স্টেশন থেকে, তারপর গোবরডাঙ্গা যাব। শিয়ালদা থেকে গোবরডাঙ্গার দূরত্ব হচ্ছে 57 কিলোমিটার, আর সময় নেবে 1 ঘন্টা 30 মিনিট, আর মাঝখানে 18টা স্টেশন থামবে। আজকে আমি গোবরডাঙ্গায় গিয়ে আপনাদের বেরি বলে একটা গ্রামে নিয়ে যাব। সেই বেরি গ্রামটা হচ্ছে একদম বাংলাদেশের বর্ডারে। ওখান থেকে মাত্র 6 থেকে 8 কিলোমিটার দূর হচ্ছে এই বাংলাদেশ বর্ডার। ওই বেরি গ্রামে আমি আপনাদের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম দর্শন করাবো। আজকে খুব ভালো লাগবে, দেখবেন। এই রামকৃষ্ণ আশ্রমের একটা বৈশিষ্ট্য আছে যে এই রামকৃষ্ণ আশ্রম পরিচালনা করছেন 3 জন মাতাজি। 1 যুগ ধরে অক্লান্ত পরিশ্রম করে সুন্দরভাবে গড়ে তুলেছেন এই শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বেরি। তো আজকে আমি সেই আশ্রম আপনাদের দর্শন করাবো। মোটামুটি ভিড় ট্রেনে উঠে গেছি, বসার জায়গা পেয়ে গেছি। প্ল্যাটফর্মে তো অনেক ভিড় ছিল, ট্রেনে উঠে দেখছি জায়গাটা পেয়ে গেছি। তাহলে আপনাদের সঙ্গে আবার আমার কথা হবে গোবরডাঙ্গা স্টেশনে নেবে। এখন সময় হচ্ছে 8:42। আমি এখন গোবরডাঙ্গা স্টেশনে নামলাম। এখন গোবরডাঙ্গা স্টেশনে নেবে আমি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো। বেরিয়ে বাস ধরে বেরি হাই স্কুল যাব। এই 1 নম্বর যেতে গেলে ফুটওভার ব্রিজ দিয়ে ওই দিকটা যেতে হবে। আমরা নেমেছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। যেই নামলাম বৃষ্টি নেমে গেল। এই ফুটওভার ব্রিজ দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠলাম, উঠে তারপর 1 নম্বর প্ল্যাটফর্ম ছাড়িয়ে এবার সিঁড়ি দিয়ে রাস্তায় নামিয়ে ওখান থেকে তারপর বাস ধরবো। স্টেশন থেকে বাইরে এলাম, বাইরে বেরিয়ে এখন মেন রোডে যাচ্ছি। এই বেরি স্টেশন থেকে বেরোলাম, সামনে টোটো স্ট্যান্ড। আমি সোজা এই রাস্তা দিয়ে বেরিয়ে মেন রাস্তায় এলাম। মেন রাস্তায় এসে ডান দিকে যাব। ডান দিকে গেলে বেরি যাওয়ার বাস পেয়ে যাব। ওই দূরে একটা বাস দাঁড়িয়ে আছে, দেখি ওই বাস যায় কিনা। দাদা, বেরি হাই স্কুল যাবে? বেরি হাই স্কুল কত ভাড়া? এখান থেকে 20 টাকা। আর কিরকম সময় নেবে? 35 মিনিট। আচ্ছা, ঠিক আছে। ঠিক 9টা বাজতে 5 মিনিট আগে আমাদের বাস ছেড়ে দিল গোবরডাঙ্গা স্টেশনের সামনে দিয়ে। আমি আবার আপনাদের সঙ্গে কথা বলবো বেরি হাই স্কুলে নামার পর। এই যে জায়গাটা নামলাম এটা হচ্ছে বেরির হাই স্কুল, বেরি হাই স্কুল মোড়। এই বেরি হাই স্কুল মোড় থেকে এবার আমি অটো ধরবো। অটো ধরে তারপর রামকৃষ্ণ আশ্রমে যাব। এই দেখুন সামনে যাত্রী প্রতীক্ষালয়। এই যাত্রী প্রতীক্ষালয়ের সামনে অটো দাঁড়িয়ে রয়েছে, এই অটো যাবে। দাদা, রামকৃষ্ণ আশ্রম যাবে? কিরকম সময় নেবে এখান থেকে? 7 মিনিট 8 মিনিট। আচ্ছা, মানে 10 মিনিটের ভেতর। আর কত লাগবে? 10 টাকা ভাড়া। তো আমি বেরি হাই স্কুল মোড়ে নামলাম বাস থেকে। বাস মোটামুটি 40 মিনিট সময় নিল আর 20 টাকা ভাড়া নিল। এখান থেকে আমি আবার অটো ধরছি। অটো ধরে তারপর রামকৃষ্ণ মিশন আশ্রমে যাব। চলুন তাহলে অটোতে চাপা যাক। চাপতেই অটো ছেড়ে দিল, হালকা হালকা বৃষ্টি পড়ছে। যাত্রার শুরুতেই বাম দিকে বেরি গোপালপুর আদর্শ বিদ্যালয়। আমরা আজ এক অন্য স্বপ্নের জগতে সারাদিন কাটাবো।
বেরি হাই স্কুল থেকে আমি অটো চাপলাম, 10 টাকা ভাড়া নিল, মোটামুটি 10 মিনিট লাগলো আমার আসতে। পুরোপুরি গ্রাম, একদম অজপাড়াগা যাকে বলবো, মানে কোনো স্ট্রিট লাইটও আমি দেখলাম না, কিন্তু পরিবেশটা খুব ভালো, প্রাকৃতিক দৃশ্য কিন্তু মনোরম। আপনার একদম মন কিন্তু তৃপ্তিতে ভরে যাবে যদি এই রাস্তা দিয়ে আপনি অটো বা টোটো করে আসেন। আমি এখানে এসে এই দেখুন এই জায়গাটা আমাকে নামিয়ে দিল। এই জায়গাটার নাম হচ্ছে বেরি আশ্রম পাড়া। তো এখানে একটা দোকান আছে, মুদিখানার দোকান, এইখানে নামলাম। এখান থেকে আমাকে সোজা চলে গেছে একটা রাস্তা, অটো স্ট্যান্ড। এই জায়গাটা হচ্ছে অটো স্ট্যান্ড। এখানে অটো দেখুন আমাকে নামিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, আর এখান থেকে আমাকে হেঁটে যেতে হবে আশ্রমে, একটুখানি হাঁটা পথ, ওই 1 মিনিট লাগবে। চলুন তাহলে, আসছি ভাই। কত দূরে দূরে আমি আপনাদের জন্য যাচ্ছি, হ্যাঁ। তো কমেন্ট বক্সে অতি অবশ্যই কিন্তু আশা করব আপনারা কিছু লিখবেন যে কেমন লাগলো না লাগলো। আপনারা রোববারে বাড়িতে বসে চায়ের কাপে চুমুক দিয়ে দিয়ে টিভি দেখছেন, আর আমি দেখুন সেই ভোরবেলা বেরিয়ে পড়েছি, একদম 5:30 6টা নাগাদ বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তারপর আস্তে আস্তে আসছি, এই আশ্রম চলে এসেছে, একদম আশ্রমের কাছেই, তো মানে 1 মিনিট লাগবে হাঁটা পথে। আমি বেরি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের একদম প্রবেশদ্বারের সামনে চলে এসেছি। এবার আমি রামকৃষ্ণ আশ্রমে প্রবেশ করব, প্রবেশ করে আপনাদের পুরো বিস্তারিতভাবে রামকৃষ্ণ আশ্রমটা দেখাবো। এর যদি ছোট ইতিহাস থাকে, আমি তো এখনও পর্যন্ত এই আশ্রমের ব্যাপারে কিছু জানি না। তো এখানে যে মাতাজি আছেন, যে মাতাজিরা এটা পরিচালনা করেন এই আশ্রম, তাদের কাছ থেকে আমি পুরো বিস্তারিত এই আশ্রমের ইতিহাস জানবো। দেখবেন আপনাদের ভালো লাগবে আশা করি। চলুন তাহলে, আমি এবার আশ্রমে প্রবেশ করছি। কেননা গতকাল আমি মাতাজিকে ফোন করে বলে রেখেছিলাম যে আমি আসছি বলে, তো উনি বলেছেন ঠিক আছে আপনি চলে আসুন। চলে এসে এখানে সকালবেলা আসবেন, আপনাকে আমরা এই আশ্রমটা পুরো ঘুরিয়ে দেখাবো। আশ্রমের প্রবেশের মুখেই বিশাল তোরণ, যার ত্রিকোণ চূড়ায় আশ্রমের নাম লেখা আছে। তোরণের স্তম্ভের 2 পাশে ছোট 2টি প্রবেশদ্বার ও মাঝে লোহার কারুকার্য খচিত গেট, যা শুধু 4 চাকা প্রবেশের জন্য খোলা হয়। আমরা ছোট গেট দিয়ে প্রবেশ করলাম। আশ্রমে প্রবেশ করে অবাক হয়ে গেলাম, কি বিশাল এই আশ্রম প্রাঙ্গণ। ঢুকেই বাঁদিকে সুন্দর গাড়ি রাখার বাঁধানোর জায়গা, আর ডান দিকে হচ্ছে সিস্টার নিবেদিতা রিডিং রুম অ্যান্ড মেডিটেশন হল। সামনে সুন্দর পিচের রাস্তা, আর দূরে আশ্রমের মন্দির দেখা যাচ্ছে। প্রথমেই মন্দিরে যাওয়ার পথে বাম দিকে একটি বিশাল হর্তুকি গাছ চোখে পড়ল। সারা গাছে হর্তুকি ফল হয়ে রয়েছে। আমি এই প্রথম হর্তুকি গাছ দেখলাম। সর্বপ্রথম আমরা ঠাকুর, মা ও স্বামীজিকে দর্শন করে তারপর পুরো আশ্রম ঘুরে আপনাদের দেখাবো। মন্দিরে যাওয়ার পথে একটা বাতাবি লেবু গাছ দেখলাম, পুরো গাছে ভর্তি বাতাবি লেবু। মন্দিরের সম্প্রসারণের কাজ চলছে, মনে হয় উপাসনা কক্ষের আয়তন বাড়ানো হচ্ছে। মন্দিরের 2 পাশে শ্বেতপাথরের ফলকে কবে এবং কে ভিত্তি স্থাপন ও উদ্ঘাটন করেছেন এই মন্দির তা লেখা আছে। মন্দিরে প্রবেশ করেই বিশাল উপাসনা কক্ষ।
উপাসনা কক্ষের দেওয়ালে মা কালী, ঠাকুর, মায়ের ও স্বামীজি সহিত ঠাকুরের ষোড়শ সাক্ষাৎ শিষ্যের ছবি টাঙানো আছে। উপাসনা কক্ষের সামনে মূল মন্দিরে মাঝে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, ডান দিকে স্বামী বিবেকানন্দ ও বাম দিকে শ্রী শ্রী মা সারদা মায়ের ছবি সিংহাসনে বসানো আছে। উপাসনা কক্ষে প্রবেশ করেই মন এক আধ্যাত্মিক চেতনায় আচ্ছন্ন হয়ে গেল, যা মনে হয় না এলে বুঝতে পারবেন না। ঠিক মন্দিরের ডান পাশে সুন্দর সাজানো বিবেকানন্দ শিশু উদ্যান। পার্কের ভেতরে প্রবেশ করে অবাক হয়ে গেলাম, কি সুন্দর সাজানো গোছানো পার্ক, দেখলে অবাক হয়ে যাবেন। কিন্তু এর প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা, আর বিকেল 3টে থেকে কিন্তু এই পার্কটা খোলা হয়। তাই জন্য দূর দূরান্ত থেকে যদি লোকেরা আসেন, তারা দুপুরবেলা প্রসাদ খাবার পর যদি এখানে প্রসাদের আয়োজন থাকে, আমি জিজ্ঞেস করে নেব মাতাজিকে, তারপর দুপুরবেলা বিশ্রাম নিয়ে পার্কটা একটু ঘুরে তারপর আপনারা বাড়ি চলে যেতে পারেন। খুব সুন্দর জায়গা। আমি তো এখন অবধি ঢোকার পর থেকে আমার প্রত্যেকটা জিনিস কিন্তু আমার এখানে ভালো লাগে। পুরো উদ্যান প্রাঙ্গণ অপরূপভাবে ফুল ও নানান বাহারি গাছ ও বাচ্চাদের খেলার সরঞ্জাম দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। উদ্যানের ঠিক মাঝখানে স্বামী বিবেকানন্দের বিশাল মূর্তি এক আলাদা সৌন্দর্য এনে দিয়েছে এই সাজানো বাগানে। পুরো উদ্যানের হাঁটা পথের জায়গা পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যাতে বাচ্চাদের হাঁটতে অসুবিধা না হয়। এখানে সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে এবং গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, সুতরাং ওই দুটো ব্যাপারে আপনারা চিন্তা করবেন না। আপনারা যদি 4 চাকা নিয়ে আসেন তাহলে আরামে এখানে চলে আসতে পারেন। আমি গুগল ম্যাপে এই যে আসার লোকেশানটা দিয়ে দেবো, গুগল ম্যাপ লোকেশান, সেই লোকেশান দেখে আপনারা চলে আসতে পারবেন এই আশ্রমে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার মাঝখান দিয়ে আমি রাস্তা দিয়ে হাঁটছি, এত ভালো লাগছে না, চারিধারে গাছ। এই যে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম কিন্তু 3 জন মাতাজি পরিচালনা করেন। ওনারা অক্লান্ত পরিশ্রম করে আস্তে আস্তে এই সুন্দর আশ্রমটি গড়ে তুলেছে। তো আমি এক মাতাজির সঙ্গে আস্তে আস্তে কথা বললাম, এই আসার পথে দেখা হলো। তো পরে আমি প্রধান যে মাতাজি আছে ওনার কাছ থেকে আমি ছোট্ট ইন্টারভিউ নিয়ে আপনাদের জানিয়ে দেবো এই আশ্রমের ইতিহাস সম্বন্ধে। তবু আমি কিছু কথা বলে নিচ্ছি। আপনারা যদি এখানে সকালে আসেন তাহলে 3 দিন বা 2 দিন আগে আমি যে ফোন নাম্বার নিচে দিয়ে দিচ্ছি, সেই ফোন নাম্বারে বা ইমেলে আপনারা এনাদের জানিয়ে দেবেন। তাহলে এনাদের কাছ থেকে উত্তর পাওয়ার পর আপনারা আসবেন, তাহলে দুপুরে প্রসাদের কোনো অসুবিধা হবে না, কেননা এনাদের লোকবল খুব কম। 3 জন মাতাজি এই আশ্রমটা চালান। তাই জন্য যদি আপনারা আসেন, দুপুরের প্রসাদ যদি গ্রহণ করতে চান তাহলে কিন্তু 2 দিন আগে এনাদের বলে দিতে হবে। আর প্রসাদের কোনো নির্ধারিত মূল্য নেই, তাই জন্য আমি বলবো, এবং মাতাজিরাও আমাকে বলেছেন যে মূল্য আমরা বলতে পারবো না, আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দেবেন, কেননা এই সব আশ্রম ভক্তদের দানেই কিন্তু চলে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, আমার ভিডিও দেখে যদি আপনারা আসেন এই আশ্রমে, তাহলে অতি অবশ্যই আপনারা যদি প্রসাদ গ্রহণ করেন বা এসে আশ্রম দর্শন করেন, কিছু আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন, যাতে এই আশ্রম আগামী দিনে আরও সুন্দরভাবে এনারা পরিচালনা করতে পারেন।
আশ্রমের মধ্যেই এক মনোরম পরিবেশে নার্সারি থেকে ক্লাস 5 অবধি শিশুদের সমাজে প্রতিষ্ঠিত হওয়ার প্রাথমিক ভিত তৈরির বিদ্যালয়, যা থেকে মনটা খুব ভালো হয়ে গেল। বিদ্যালয়ের নাম রামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতন। বিদ্যালয়ের সামনে বিশাল কমিউনিটি হল। আশ্রমের অনুষ্ঠানে এখানে ভক্তদের প্রসাদ গ্রহণের সুন্দর ব্যবস্থা আছে। মহিলা ভক্তদের থাকারও সুব্যবস্থা আছে। আপনাদের আমি খালি বাগানগুলো দেখাচ্ছি, চারিধারে খালি সবজির চাষ হয়েছে আর গাছ, সুপুরি গাছ, পেঁপে গাছ, কাঁঠাল গাছ, হর্তকি গাছ, কি গাছ নেই এখানে। আপনারা এলে দেখবেন, একটা দিন কাটাবেন, রাত্রি বাসের কোনো সুযোগ নেই। তো আপনারা সকালে আসবেন, সন্ধ্যের ভেতর আপনারা চলে যাবেন। তো কমিউনিকেশন খুব ভালো, বনগাঁ লোকাল। আপনারা এখান থেকে আমি বলে দেবো ফেরত কিভাবে যেতে হবে। ফেরত যাওয়াটাই হচ্ছে মেন, আসাটা তো কোনো রকমই আপনারা আমি যেরকমভাবে এলাম চলে আসতে পারবেন। ফেরত যাওয়ারটা আমি দেখে নিয়েছি, টোটোওয়ালার সঙ্গে কথা বলেছি। এখান থেকে যে টোটো যেখানে আমি নামলাম সেই ওখান থেকে কিন্তু আপনি টোটো উঠবেন, টোটো উঠে পাঁচপোতা যাবেন। পাঁচপোতা যাওয়ার পর ওখান থেকে অজস্র ম্যাজিক গাড়ি, টোটো গাড়ি এবং অটো গাড়ি রয়েছে, যেখান থেকে আপনারা সোজা গোবরডাঙ্গা স্টেশনে চলে যেতে পারবেন। ওখান থেকে তারপর বনগাঁ লোকাল। তাই জন্য আপনারা বিকেল অবধি সন্ধ্যা আরতি দেখেও এখান থেকে যেতে পারেন। কিন্তু চলুন, এখানে একটা সুন্দর পুষ্করিণী আছে, সেটা আমি আপনাদের দেখাই একবার। আশ্রম থেকে একটু দূরে হচ্ছে বাওয়ার, যেটা ইচ্ছেমতি নদীতে গিয়ে মিশেছে। ওই বাওয়ারটা একটু আপনাদের দেখানোর জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি। ধানের চাষ হয়েছে, রোপণ করা হয়েছে ধান গাছ। আমি কলকাতার মানুষ, জানি না এসব, ভুল বলতে পারি। দেখে মনে হচ্ছে এখানে পাট চাষ খুব হয়। সব ঘরের সামনে কিন্তু পাট শুকোতে দেয়। দেখুন, পাট কাটি, আর এটা হচ্ছে পাট। এই বাওয়ার মিশেছে ইচ্ছামতি নদীতে। এই বাওয়ারটা চারিধার দিয়ে ঘিরে রেখেছে এই বেরি গ্রামটাকে, তাই জন্য এই গ্রামটার নাম হচ্ছে বেরি, মানে বাওয়ার দিয়ে বেরি করা আছে। কি গো, এখানে নেই, নৌকা নেই, কই থরি চলবে? ঘুরতে আর কত, আমি বুড়ো মানুষ, আর কোথায় ঘুরতে যাব। আমি এক মাঝিকে রিকোয়েস্ট করলাম একটুখানি আমাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। এত দূর এসেছি যখন, একটু নৌকায় বাওয়ারটা করে নিই, আপনাদের দেখাই। তো প্রথমে 100 টাকা বলেছিল, আমি বললাম একটুখানি একজন লোক আছি তো 50 টাকায় ঠিক হলো, একটুখানি 50 টাকায় ঘুরিয়ে দেবে। চলুন, আপনাদেরও আমি আমার ক্যামেরার মাধ্যমে বাওয়ারের এই সুন্দর মনোরম দৃশ্যটা দেখাই। খুব ভালো লাগবে, দেখবেন। আপনারাও যদি এই আশ্রম আসেন, অতি অবশ্যই আমি যে রাস্তা দিয়ে এলাম এখানে এসে দেখবেন, মানে এখানে লোকেরা থাকে নৌকা নিয়ে, আপনারা চাইলে এখান থেকে ঘুরতে পারেন। আচ্ছা, এবার বলো তো তোমার ফোন নাম্বারটা বলো তো। 9301014148। কি নাম তোমার? মিহির সর্দার। কত টাকা নেবে এরম আধ ঘন্টা ঘোরাতে, যদি 3-4 জন আছে? 50 টাকা পার হেড 50 টাকা? আরে আচ্ছা, ঠিক আছে। যারা আসবে তাদের সঙ্গে কথা বলে নেবে। হ্যাঁ, কিন্তু এইরকম নৌকাতে খাওয়া দাওয়া হবে? আচ্ছা, ও আচ্ছা, বাড়িতে খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশ বর্ডার কে ঘোরাবে? টোটো রিজার্ভ। আচ্ছা, তোমার বাড়িতে যদি খাওয়া দাওয়া করে কিরকম নেবে খরচা? মাংস, ভাত, ডাল, একটা সবজি, 300 টাকা। নৌকা ভাড়া সমেত পার হেড 300 টাকা। ঠিক আছে, তার মানে যদি 3 জন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এক অদ্ভুত অনুভূতি, না চললে না এলে বুঝতে পারবেন না।
একা একা আমি কিন্তু কি করছি জানি না, ঈশ্বর ভগবান আমার সাথে রয়েছে, আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমার সাথে রয়েছে, তাই জন্য আমি একদম সাহস করে কিন্তু সব কিছু একা একাই করে যাচ্ছি। কেননা এই বয়সে একা একা করা একটু অসুবিধা, কিন্তু আমার একটা মনের জোর আছে, আমি এই মনের জোরটা কিন্তু আপনাদের থেকে পাচ্ছি। বয়স্ক দাদা ভাই দিদি ভাইরা আমাকে অনেক আশীর্বাদ করছেন, ভালোবাসেন, তাই জন্য আমি কিন্তু আজকে এত দূরে দূরে, এর থেকেও আরও দূরে দূরে আমি আপনাদের দেখাবো সব মন্দির মঠ আশ্রম, দেখবেন খুব ভালো লাগবে। খালি আমার পাশে থাকবেন, আর কিছু চাই না। কি মাছ ধরতে পারছো না খালি ছিপ ফেলছো আর ছিপ তুলছো? ধরেছো মাছ? কি মাছ ধরেছো? বেলে মাছ। ওরে বাবা, কলকাতা তো বেলে মাছের খুব দাম, 400 টাকা 500 টাকা করে কিলো। এখানে আচ্ছা, কি সুন্দর লাগছে অপরূপ দৃশ্য। চলুন আপনাদের বাওয়ারের প্রাকৃতিক সৌন্দর্য যেটা, সেটা আপনাদের একবার উপভোগ করাই। অপূর্ব। খুব ভালো লাগলো। একা একা কিন্তু ভাল লাগে না, 10-12 জন থাকবে পিকনিকের মতো, তখনই কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, ঘোরা হবে। এখানে কিন্তু পিকনিকে আসার একটা আদর্শ জায়গা দেখলাম। আপনারা এই নাম্বার নিয়ে আপনারা কথা বলে নেবেন, যদি আপনারা শীতকালে পিকনিকে আসতে চান, এরাই সব আপনাদের অ্যারেঞ্জমেন্ট করে রেখে দেবে। নৌকা বিহার হয়ে গেল, এবার আশ্রমের দিকে যাচ্ছি। মাতাজি আমাকে ফোন করেছিলেন যে আমি ওনাদের না বলে চলে এসেছি, তো উনি বললেন যে আপনি কোথায় আছেন। আমি বলে এই আমার দর্শকদের জন্য একটু দেখছি যে শীতকালে যদি এত সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, যদি পিকনিক আসে, নৌকা বিহার যদি করে, সেইটার ব্যাপারে আমি একটু দেখতে এসেছি। খুব ভালো লাগলো। কিন্তু আমি এই আশ্রমের যে মেন মাতাজি, ওনার কাছ থেকে এই আশ্রমের ইতিহাস কিছু জানবো। মানে এই আশ্রম কিভাবে গড়ে উঠেছে, তিল তিল করে ওনারা কিভাবে এই সুন্দর আশ্রমটা গড়ে তুলেছেন, তার ইতিহাস আমি কিছুটা জানার চেষ্টা করব। আপনাদের মাতাজির কাছ থেকে কথা শুনে দেখবেন এই আশ্রমে আসার ইচ্ছাটা আরও প্রবল হয়ে যাবে। নমস্কার। এই আশ্রমটি মাস্টারমশাই একজন মৃত্যুঞ্জয় মণ্ডল মহাশয়, উনি এই আশ্রমটা প্রতিষ্ঠা করেন, খুব কষ্ট করেই করেছেন। উনি একজন স্কুল মাস্টার ছিলেন, যেহেতু 12 বিঘা জমির উপরে এই আশ্রমটা। তারপরে কী হলো না, যখন আমরা এলাম, আমাদের উনি হ্যান্ড ওভার করলেন। তারপরে তিনি একজন আইএএস অফিসার উমাশঙ্কর মণ্ডল মহাশয়ের আমরা সুবাদে এই আশ্রমটা বেশ সাজানোর সুযোগ পেয়েছি, আমাদেরকে অনেক সাহায্য করেছেন। তারপরে ধীরে সুস্থে অনেক কষ্ট করে ধীরে ধীরে আমাদের মানে ভিক্ষা করেও চলতে হয়েছে প্রথম জীবনে। তো যাই হোক, করার পরে একটা স্টেজে, বর্তমান স্টেজে মানুষ আমাদের এই পরিশ্রম, আমাদের সততা, কঠোর পরিশ্রম, মেয়ে হয়েও কিন্তু চাষবাসে আমাদের মাতাজিরাও কিন্তু করে। তো এইভাবে করার পরে বেশ কিছু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তার জন্য আমরা অনেকগুলো প্রকল্প চালু রাখতে পেরেছি। গ্রামে যেরকম রিলিফ ওয়ার্ক হয়, বস্ত্র বিতরণ হচ্ছে, কম্বল বিতরণ হচ্ছে। তারপরে হচ্ছে যারা করোনার সময় না খেতে পারে বা এখনও যদি কেউ অসুবিধায় থাকে, আমাদের আশ্রম থেকে তাকে হেল্প করা হয়। কিছু না, খাদ্য সামগ্রী হোক বা স্বনির্ভরের জন্য সেলাই মেশিন, এইভাবে সাহায্য করা হয়। আর চোখের যেটা ফ্রি অপারেশন হয়, আমেরিকাবাসী যে অঞ্জনা মা, তার পুরো সম্পূর্ণ উদ্যোগে ওটা পুরো ফ্রি চিকিৎসা হয়। আর তিনিও আবার আরও অনেক কাজে উনি হেল্প করেন। তারপরে হচ্ছে আরও অনেক মানুষ আছেন যারা ডাক্তার আছেন কিছু, যেরকম ডক্টর গার্গী মা বারাসাত থেকে, বারাসাত থেকে সুবীরবাবু বলে একজন ভদ্রলোক আছে, খুবই ভালো। কিশোরবাবু বলে আছেন, এনারাও আমাদের পাশে আরও আছেন। আমার মনে পারমিতা বলে একজন আছে, আর প্রণব, এরা দুজনে বর্তমানে আমেরিকায় গেছে, এরাও আমাদের সাহায্য করে। তো
যাই হোক, সবাই আমার পাশে দাঁড়াতে আমরা কি হয়েছে, মানুষের পাশে যেতে পারছি। উদ্দেশ্য তো আমাদের মানুষের পাশে দাঁড়ানো, সেটা আমরা চেষ্টা করেছি যে ওদের পাশে দাঁড়ানো। আর এছাড়া গ্রামে বর্তমানে আমাদের যে হোমিও চিকিৎসা পুরো ফ্রি, তিনি একজন সরকারি ডাক্তার, আর চোখের যিনি ডাক্তার তিনিও ফ্রি দেখেন। আর আমাদের প্রত্যেক বছর একবার ফিজিওথেরাপি হয়, তিনি অশোকনগরের সনত হরি, সেই সনত হরির মহাশয়ের উদ্যোগে এই যে গ্রামের মানুষ ব্যথা বেদনায় ভোগেন, উনি ওনার টিম নিয়ে এসে, ওনার যন্ত্র ইকুইপমেন্ট নিয়ে এসে ওনাদের কিন্তু সেবাটা করেন। এই ছোট্ট ছোট্ট, আরও হয়তো আমার মনে পড়ছে না কারণ চ্যানেলে তো খুব বেশি বলা যায় না, তবে যতটুকু বললাম যে ছোট্ট ছোট্ট সেবার মধ্যে দিয়ে নিজের উপকার, ওই স্বামীজির কথা আমার মুখে হয়তো বড় লাগবে, কিন্তু আমার মনে হচ্ছে এটা ছোট হলেও এটা বারবার বলতে ইচ্ছা করছে। স্বামীজি বলেছেন না, আত্মনাং মোক্ষার্থং জগদ্ধিতায়চ, তো জগতের হিত তখনই করা যায় যখন নিজের মুক্তি আশা করা যায়। জগতের উপকার করলেই নিজের মুক্তি হবে। এইভাবে আমরা একটু একটু যে প্রভুর কাজের সুযোগ পাচ্ছি আর তিনি যে করিয়ে নিচ্ছেন, এটাই আমাদের কাছে অনেক। আপনারা একবার যদি পারেন, একবারটি ঘুরে যান, আর কলকাতা থেকে খুব দূরে নয়, একবার এসে যদি ঘুরে যান না, আপনাদের মন, দেখছেন তো পাখির কেমন আওয়াজ, সারাক্ষণ পাখির আওয়াজ শুনতে থাকবেন। আর বাওর আছেন, কাছে বাওর আছে, মানে ইছামতি নদী থেকে হ্যাঁ, আমি তো বাওরে গিয়েছিলাম, গিয়ে নৌকা একটুখানি ঘুরে নিলাম, এত ভালো লাগলো, এইটাই কল্পনার ব্যাপার। কল্পনা, মানে গ্রামটা যে কি সুন্দর গ্রাম আমি বোঝাতে পারবো না, আপনারা নিজে সচক্ষে এসে দেখুন, সত্যি ভালো লাগে। আচ্ছা, দুপুরে যদি কেউ দূর থেকে আসেন, তাদের প্রসাদের জন্য অবশ্যই প্রসাদ পাবেন, যা জোটে, ঠাকুরমা যা জোটাবেন তাই পাবেন। এর জন্য আমাদের নির্ধারিত কোনো মূল্য নেই, আপনার পারগতা অনুযায়ী আপনারা যেটুকু দেবেন সেটুকুনি। সে তো নিশ্চয়, কেননা মঠ মন্দির আশ্রম সব দানের ওপরই চলে। আর রাত্রিবাসের ব্যাপারটা একটু বলবেন কি? রাত্রিবাস বলতে যদি কোনো মহিলা ভক্ত হন, তিনি শুধু আধার কার্ড নিয়ে এলেই হবে, তাকে রাখার আছেন, আগে থেকে ফোন করতে হবে, রাখা যাবে। তবে যেহেতু মহিলা পরিচালিত, তো সেহেতু পুরুষকে আমরা রাখার এখনো ব্যবস্থা করে উঠতে পারিনি। তবে আমরা চেষ্টা করছি বাইরে, মানে আশ্রমের একটু বাইরে জায়গা একটু নিয়ে, পুরুষের হয়তো আগামী দিনে সেটা হয়তো লাগবে অনেক দিন, কিন্তু সেইটা আমরা চেষ্টা করব যে পুরুষরাও এই আশ্রমে। সবই নির্ভর করছে ভক্তদের দানের উপর, নইলে আপনারা কোথা থেকে পাবেন? আমরা তো পাবোই না, ভক্তরা যদি হেল্প করে তবেই পারবো। ঠিক আছে, তবে এইটুকুনি বলি, ঠাকুরমার আশীর্বাদ থাকলে আপনাদের যদি আগমন হয় তাহলে ঠাকুরমা করিয়ে নেবেন। অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। নমস্কার। সিস্টার নিবেদিতা রিডিং হলের ভেতরেই সুন্দর প্রসাদ কক্ষ ও টেবিল চেয়ার পাতা। কম ভক্ত হলে এখানে প্রসাদ বিতরণ হয়, আর বেশি ভক্ত হলে ভেতরের কমিউনিটি হলে বসে প্রসাদ গ্রহণের ব্যবস্থা। পাশে টয়লেটের ব্যবস্থা আছে। মাতাজি আমাকে জবরদস্তি আজকে প্রসাদ গ্রহণ করার কথা বললেন, না এত দূর থেকে যখন এসেছেন আপনি প্রসাদ গ্রহণ করে যাবেন। তাই আমি আর না বলতে পারলাম না, তো আমাকে প্রসাদ দিলেন, তো আমি সেই প্রসাদটা গ্রহণ করে তারপর আপনাদের সঙ্গে আমি আবার কথা বলবো। এক ঝলক আমি প্রসাদটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপর আমি প্রসাদটা গ্রহণ করবো। খুব তৃপ্তি সহকারে দুপুরে প্রসাদ গ্রহণ করলাম, আপনাদের এক ঝলক প্রসাদটা দেখালাম। যেহেতু আমি একা এসেছি তাই জন্য আমাকে বাটিতে করে তরকারিগুলো দিয়েছিল, ডাল, তরকারি, চাটনি। যদি সংখ্যা বেশি হয় ভক্তদের তাহলে ওনারা পাতে দেন। একটা বড় কমিউনিটি হল আমি যেটা আপনাদের দেখিয়েছিলাম, সেইখানে যখন অনেক ভক্তরা আসে অনুষ্ঠানের সময়, তখন সেখানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা হয়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান মঠ মন্দির আশ্রম দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই।
আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি আমার ভিডিওগুলো সত্যিই ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলেই আমি অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যখনই আমি আমার নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে। আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।